মানুষের জীবনে এগুলো আসলে সার্ভাইভাল, এগুলো প্রকৃতি যে দিয়েছেন অযথা দেন। যেমন আমি ওই যেই উদাহরণের কথা বলছিলাম, তো থ্যাংক ইউ দাদা রঞ্জিত দা। কিন্তু যদি আপনার যেটার উপর বসে আছেন, আপনার সিটের আর আপনার বডির মাঝখানে যদি একটা ছোট পাথর থাকে, সেটা উদ্বেগ না, ওটা অস্বস্তি দেবেই। ওইখানের উদ্বেগটা আবার ওই ঠাকুরের যেই বাণীটা বলছেন বাঞ্ছনীয় উদ্বেগ ওইটা, কিন্তু ইন জেনারেল উদ্বেগ অবাঞ্ছনীয়। একটা গল্প বলি আপনাদের। তো আগে আমি আমি যখন খুব ইনভলভ হয়ে কাজ করছি কানাডায়, যখন আমি সিভিল সার্ভিস থেকে বেরিয়ে এসে একটা তখনকার ওই সময়ে কানাডার সব থেকে বড় ওষুধের কোম্পানি ছিল ডিসকভারি ওষুধের, মানে পয়সায় সব থেকে বড় ছিল না, পয়সাও খুব ধনী ছিল ডিসকভারি। ওই সময় আমাকে শুধু যে ইয়ে করতে হতো, সায়েন্সের অ্যাডভাইস দিতে হতো, গাইড করতে হতো, প্রোটোকলের আউটলাইন দিতে হতো, ডেটা অ্যানালাইজ করতে হতো, ওইসব শুধু না, আরো অনেক কাজ করতে হতো। তো ঘন ঘন টরন্টো ছেড়ে সারা পৃথিবীতে যেতে হতো। আমি ওই সুযোগ নিয়ে কয়েকবার এসে শিশু বর্দাকেও দেখে যেতাম, মা বাবাকেও দেখে যেতাম, ঠাকুরগ্রাম করে যেতাম। আমি সাধারণত আসতাম অ্যামস্টারডাম হয়ে, KLM ডাচ এয়ারলাইন্স। তো আমার যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময় 10 থেকে 12 ঘন্টা ওখানে ওয়েটিং পিরিয়ড থাকতে হতো। ওয়েটিং পিরিয়ড ইচ্ছে করেই ওরকম রাখতাম। ওখানে একটা ছোট্ট এয়ারপোর্টের মধ্যে ইনসাইড দ্য টার্মিনাল একটা হোটেল আছে, ওখানে বিশ্রাম করতাম। এক এক সময় গিয়ে যেহেতু আমি কানাডিয়ান সিটিজেন, আমার ভিসা লাগে না, বেরিয়ে যেতে পারি, ঢুকতে পারি যে কোনো পৃথিবীর 160টা দেশে। তো আমস্টারডাম শহরে চলে যেতাম একটুখানি চা কফি খেয়ে, একটুখানি। খুব সুন্দর, একটা ভেনিসের মতন ব্যাপার আছে আমস্টারডাম, তার থেকেও এত সুন্দর। তো ফিরে এসেছি, ফিরে আসার সময় আমি সেবার কোনো কারণে আমার পাসপোর্টটা রিনিউ করেছিলাম ইন্ডিয়ার থেকে। হয়তো ইন্ডিয়ায় ছিলাম কিছুদিন, ওই সময়ই আমার মনে হয়েছিল যে তার বছর খানেক আগে আর কি, এই ঘটনার বছর। তো ওটা কম্পিউটার রিডেবল ছিল না। তো কম্পিউটার রিডেবল না, এটা এইটা যেই আপনি ইমিগ্রেশন অফিসারকে বলতেন, অমনি ওরা কি করতো, এটা এটা ওটার স্ন্যাপশট নিয়ে নিজেদের যেখানে ভেরিফিকেশন নিয়ে, যদি ভেরিফাই করার দরকার হতো সেখানে পাঠিয়ে, ওটা 2-1 সেকেন্ডের মধ্যে, ওটা অটোমেটেড সিস্টেম। তো ওখানে ওদের যে ডেটা ব্যাংকটা আছে সেটার সঙ্গে মিলিয়ে বলতো হ্যাঁ হ্যাঁ জেনুইন। এটা হচ্ছে যারা সাসপেক্ট করতো, আর যারা সাসপেক্ট না করতো তাদের তো কোনো, ওই জাস্ট একটা স্ন্যাপশট নিয়ে রেখে দিত। একটা ইয়াং অফিসার, সে একটা মেয়ে অফিসারের সঙ্গে ফ্লার্ট করছে ওখানে, ওই ওই ভাবে মতো প্রণয় ভাবে। তো আমাকে দেখে ও আমাকে জোক মারলো, মানে ওর মনের অবস্থাটা বুঝুন, ও একটা ইমিগ্রেশন অফিসার ডাচ গভর্নমেন্টের। সে আমাকে বললো, তুমি কি এই পাসপোর্টটা ধুয়েছিলে, ডিড ইউ ওয়াশ দ্য পাসপোর্ট? ওই তখন ওই রকম, মানে মনটা এত ডাল হয়ে আছে যে জোকের স্ট্যান্ডার্ড, হিউমারের স্ট্যান্ডার্ডটা ওইরকম ভাবে বেরোচ্ছে। তা আমি বললাম না না, কে পাসপোর্ট ইয়ে করে, ধোয়? তো বলছে যে নাথিং ইজ কামিং, মানে বললাম দ্যাটস বিকজ ইটস নট কম্পিউটার রিডেবল। আমি দিল্লি থেকে এটাই। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। তা বললো না, আমাকে এটা ভেরিফাই করতে পারতো না। আমার 1 ঘন্টার মধ্যে ইয়ে আছে, প্লেন, আমার নেক্সট ফ্লাইট। তো ওটাকে পাঠালো, আমিও গিয়ে একটা জায়গায় ওয়েটিং রুমে বসলাম, 4 জন বসে আছে আমরা। আরেকজন চাইনিজ লুকিং পার্সন, মানে ওই মঙ্গলয়েড চেহারা চেহারা, আর 3 জন আছেন ম্যাডাম সাহেব, আমিও বসে আছি। তো এই চাইনিজ লুকিং যে ভদ্রলোক, উনি পায়চারি করছেন খালি, খুব বেশি উদ্বেগে যেটা হয়, আর পরিষ্কার চোখে মুখে বোঝা যাচ্ছে।
আমি বললাম তুমি বসো, তোমার কি প্রবলেমটা? এমনি গায়ে পড়েই বললাম। তো বললো আরে বাবা আমার পাসপোর্ট নিয়েছে ভেরিফিকেশন, আমারটাও নিয়েছে, এক্ষুনি হয়ে যাবে। তো বলে না তুমি জানো না, আমার খুব ভয় লাগছে, আমাকে অ্যারেস্ট করতে পারে। কেন? বলে না আমার 100-র উপরে পার্কিং টিকিট আমি পয়সা দিইনি। ওই দেশে খুব, অ্যামস্টারডাম তো মানে মাটিটা জলের ওপর, তো পার্কিং এর জায়গাও কম। সারা ওই শহরের লোক বাইসাইকেল চালিয়েই ঘুরে বেড়ায় বেশিটাই, আর নৌকোয় যাতায়াত করে এরকম। ও গাড়ি নিয়ে ঘোরে আর কি, যেটা বললো। আর ওই যেখানে সেখানে পার্ক করাতে ও অনেক টিকিট জমিয়ে ফেলেছে, ওগুলো পয়সা দেয়নি। আর ওর ভয়ে ওই এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটি যেটা হচ্ছে। আমি ওকে বললাম যে আরে এদের কম্পিউটার ওই রকম ভাবে কানেক্টেড থাকে না, ওইরকম ভাবে কানেক্টেড থাকলে জব ডেসক্রিপশন ঠিক রাখা যায় না। ও নিজের কাজ তো অনেক বেড়ে যাবে তাহলে, পার্কিং টিকিটের সঙ্গে ইমিগ্রেশনের কি যোগ? ও কিন্তু কথাটা শুনে আশ্বস্ত তো একটুখানি, 1-2 মিনিট হলো। তারপরে আমার চলে আসলো, আমি যার সময় আমার আমারটা রিজলভ হয়ে অফিসার দিল আমাকে পাসপোর্ট ফেরত। আমি যার সময় পেছন ফেলে দেখলাম ও খানিকক্ষণ বসেছিল, তারপর উঠে আবার পায়চারি করা শুরু করলো, উদ্বেগ। ওকে কিন্তু আমি ভাইটাল ইনফরমেশন দিলাম, আর কাজও হলো 2-3 মিনিট। তারপরে আর ও সেটাকে সাস্টেন করতে পারলো। হয়তো আমি বসে থাকলে ওখানে, আমার চেহারাটা দেখলে হয়তো, আর আমি যে শান্ত হয়ে বসে আছি সেটা দেখলে হয়তো ও খানিকটা করতে পারে। তো এরকম। আবার আমি নিজেও যখন উদ্বিগ্ন হয়েছি অকারণে, তো অনেক সময় দেখবেন ছোটখাটো ব্যাপারে হয়তো উদ্বেগ হয় মানুষের। যারা ট্রমাটাইজ থাকে, ওই যে কাশ্মীরের ইয়েদের ঘটনা বললাম, ওরা ছোটবেলায় যারা খুব মারধর খেয়েছে, ওদের মধ্যে একটা ট্রমাটিক অ্যাংজাইটি থাকে। যারা যেই পদটা মনে করে আমি এটা ডিজার্ভ করি না, কিন্তু ওই পদটা যদি, যেমন যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢোকে ওদের অ্যাংজাইটি থাকে। চোরের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে, সব সময় কাজ করে। যারা অপরিপক্ক সাধু তাদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে, ধরা, জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ধরা পড়ি না। ইম্পোস্টার সিনড্রোম বলে এটাকে। ইম্পোস্টার মানে ঠক বা কপট। আর যারা প্রকৃত সাধু, তারা সাধুগিরির বেশ না পরেও, ভান না করেও, তাদের অ্যাংজাইটি খুব কম থাকে। তাদের কথাবার্তা, চাল চলনে, ব্যক্তিত্বে, প্রজ্ঞায়, বিনয়নায় বিধায়নায়, বিনীত ভাবও যেরকম থাকে সেরকম আবার স্ট্রিক্টও হতে পারে। আমি এত সাহেবদের রিসার্চ শিখিয়েছি, পড়িয়েছি, ঠাকুরের দয়ায় কখনো আমাকে কেউ খুব বেশি একটা ওভার পাওয়ার করতে পারেনি। শ্রদ্ধেয় অপরেশ দা, আপনার আইডি থেকে কে কথা বলছে একটু দেখুন। দাদা বলুন। তো আগে আগে বলুন দাদা। উদ্বেগের একটা হচ্ছে যে একজন পাশে এসে বসলো, আমার খুব উদ্বেগ হচ্ছে, তো মনে করতে হয় যে এটা নাও হতে পারে, যে এটা আমি ভাবছি, কি ভাবছি বোঝার দরকার নেই, কারণ উদ্বেগের ওরকম নির্দিষ্ট কোনো কারণ থাকে না। মনকে বলতে হয় ও যা নিয়ে উদ্বেগ করছো তুমিই জানো, কিন্তু উদ্বেগের দরকার হয় না। উদ্বেগ কমে গেলেই ভয় কমে আসে, ভয় কমে আসলেই অ্যাগ্রেশন কমে আসে, প্যাসিভ অ্যাগ্রেশন। আমি তো খুব মূর্খ মানুষ, আমি কিছুই বুঝি না, কিন্তু ভেতরে ভেতরে জ্ঞানের অহংকার, ওটা হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেশন। সরাসরি অ্যাগ্রেসিভ হতে পারে না। যারা সরাসরি অ্যাগ্রেসিভ হতে পারে তারা অনেক অনেক হিসেবে ভালো, কিছু হিসেবে ভালো। প্যাসিভ অ্যাগ্রেশনটা সাংঘাতিক।
প্যাসিভ অ্যাগ্রেসিভরা কি হয়, নিজেদের চাকর বাকরকে, বউকে, গুরু ভাইকে যেখানে মানে নরম মাটি পায় সেখানে কোপায়, এমন ভাবে কথা বলবে। এরাই খুব টন্ট করে, বাঁকা কথা বলে, এদের মধ্যে উদ্বেগ। পুলিশদের মধ্যে খুব উদ্বেগ থাকে, পুলিশ যে নির্যাতন করে সাধারণ মানুষকে। আমি একবার টরন্টোয় গাড়ি চালাচ্ছি, তো পাশে একজন ব্ল্যাক ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে। আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, আমার সামনে। সিগন্যালে কতক্ষণ, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, খুব বেশি হলে 1 মিনিট। 1 মিনিটের বেশি কোনো সিগন্যাল থাকে না বেশিরভাগ জায়গায় উন্নত দেশ। আর আমি একেবারে কোনো বিজি জাংশনেও ছিলাম না। ওকে যে ছেলেটাকে যে ওই রাস্তার পেভমেন্টে, কংক্রিট পেভমেন্টে ঠাস করে স্কালটা ঠুকে দিল, অ্যারেস্ট কর। গান ধরে আরেকটা অফিসার দাঁড়িয়ে আছে। আর কানাডায় রেসিজম অনেক কম আমেরিকার তুলনায়, কিন্তু অ্যাংজাইটি, অ্যাংজাইটি। তো আবার অ্যাংজাইটিতে কার প্রতি সহানুভূতি দিতে হবে, কার, কবিদের মধ্যে যে অ্যাংজাইটি থাকে তারা অনেক সময়, আহমদ ফরাজের একটা উর্দু কবিতা আছে, क्या बेमुरव्वत खल्क सब जमा थे बिस्मिल के पास, तन्हा मेरा कातिल रहा कोई नहीं कातिल के पास। বলছে খুনে একাকিত্বে ভুগছে যে খুন করেছে, কেন সবাই যে মৃত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এই ধরনের কবিত্বের মধ্যেও খানিকটা অ্যাংজাইটি আছে। ওরা ন্যায়কে কোন পথে নেবে, কত এক্সট্রিমে নেবে বুঝতে পারে না। শুনতে খুব ভালো লাগে। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আসল ঘটনা তা নাও হতে পারে। আহমেদ ফরাজ অত্যন্ত নমস্য কবি, কোনটা কি। আর এইটা এই বলে যেই ভোগা শুরু করলাম আমি, তার মানে অ্যাংজাইটি। আমি আমার এক স্টুডেন্টের বিয়েতে গিয়েছি, সে ভারত সরকারের বড় অফিসার কাটিহারে। তো আমাকে অনেকগুলো লোকের সঙ্গে শুতে দেওয়া হয়েছে। আমি সকাল সকাল উঠে নাম করছি, আমি জানি না কি হয়েছে, এবারে 15-17 জন লোক, মানে 4-5টা ছেলে একই ভাষায় কথা বলছে। তারপরে আমাকে একজন জিজ্ঞেস করলো, আমি ততক্ষণে বুঝে গিয়েছি যে ওরা হয় সাইকোলজি নয় সাইকিয়াট্রি স্টুডেন্ট। তো আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি নাম ধ্যান করছিলেন? মনে হচ্ছিল যে আপনি কুছ যোগা কর রহে থে না, কি নাম ধ্যান করছেন? হ্যাঁ, আমার ঠাকুরের দীক্ষিত, নাম ধ্যান করি। করে কথাবার্তা হয়েছে। তো ওরা যখন বেরিয়ে গেল, আমিও ওইখানেই করছি, জামা কাপড় পরছি, বাইরে যাব। তখন ওইখানে পাশে একটু আগে মানে করেছিল, নিজেকে ইন্ট্রোডিউস করছিল, খুব গোমরা মুখ, মোটা মতো একটা লোক। আমাকে বললো, আপনি যেগুলো বললেন কোনোটা সত্য না, না সম্বন্ধে, ইয়োগার আসলে ইয়োগা এটা বলে দু একটা বিকৃত উচ্চারণটাও ঠিক হয়নি, আমি বুঝি উচ্চারণটা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি আমার বেস্ট নলেজ থেকে বলেছি, ঠিক নাও হতে পারে, বলে আমি চলে যাই। ও খানিকক্ষণ পরে এসে আমার দেখি পা ধরে করে পড়েছে, ক্ষমা করুন আমাকে। আমি বললাম, কেন, কি করেছে? আমি মানে যেই পা ধরেছে অমনি, উনি মোটা মানুষ, আমার থেকে ভারী, তুলতেও একটু আমার সময় নেই। বলে আমি জানতাম না আপনি কে। আমি বললাম, সেটা তো ব্যাপার না, আমি জানতাম না আপনি যে, আর বিয়ে তার, যে আমি পিএইচডির গুরু সেটাও জানতো না বলে ও আমার কাছে করছে। তাকে যে আমি ট্রেন করেছি, তাকেই প্রেরণা দিয়ে যে ইন্ডিয়ার কম্পিটিশনে, বড় কম্পিটিশন থাকে, ইউপিএসসি বলে, মানে কথাটা সেটা। আমি বললাম, আপনার একটু অ্যাংজাইটি আছে, আর কিচ্ছু না, ও ঠিক হয়ে যাবে। পিঠ চাপড়ে দিলাম, অ্যাংজাইটি
অনেকের থাকে সাংঘাতিক। ত্রৈলঙ্গ স্বামীর ভীষণ অ্যাংজাইটি ছিল, যা ইচ্ছা তাই করতেন, কিন্তু ঈশ্বর বোধে সেটা বাধা হয়নি, ওরকম খুব কম হয়। তো রঞ্জিত দা, আপনি যে অ্যাড করতে বললেন, আমি এই শেষের এইটাই অ্যাড করতে চাই যে অ্যাংজাইটি যদি আপনাকে দেখেন, নেগেটিভিটির একটা ব্যাপার আছে, নেগেটিভিটির মধ্যেও এনার্জি থাকে। অ্যাংজাইটি আর ক্রোধ কি পরিমাণ অ্যাংজাইটি আমাদের কনজিউম করে হয়তো সাধারণ মানুষের আইডিয়া নেই। যে খুব ক্রোধী লোক, সে যদি দিনে 2000 ক্যালোরি খায়, তার মধ্যে 750 ক্যালোরি অব্দি তার নর্মাল মানুষের কত পারে, খুব বেশি হলে 400, যে খুব কর্মিষ্ঠ। তার কর্মময় গতি মোটে 400 ক্যালোরি, কিলো ক্যালোরি। বুঝা গেল খানিকটা? আগে দাদা আরেকবার বলুন প্লিজ। যে অ্যাংজাইটি, ক্রোধ, এই যে বিষগুলো আছে মনের মধ্যে, রিপুগুলো, অ্যাংজাইটি, ক্রোধ, অজ্ঞানতা, অশান্তি, অভিমান, মান, সম্মানের আশা। সম্মানের আশা, সম্মানের আশাটাও ওই রকম, প্রচুর এনার্জি, ফিজিক্যালি এনার্জি কনজিউম করে। তাহলে প্রিশিয়াস মেন্টাল এনার্জি আর বোধি এনার্জি কি পরিমাণ কনজিউম করে। একটা উদ্বেগপূর্ণ মানুষ আর ক্রোধী মানুষের হচ্ছে কি আপ টু 40%, 50% এনার্জি কনজিউম করে ফেলে শুধু তাদের রিপুগুলো। তাহলে সৎকর্মের জন্য এনার্জি আর কোথায় থাকবে? আচ্ছা, একটা ঠাকুরের বাণী আছে না, সৎ যা তুই এক্ষুনি কর, ইষ্টেতে রাখ সম্প্রীতি। সৎটা এক্ষুনি করতে বলতেন কেন ঠাকুর? কারণ কখন অ্যাংজাইটি আর ডালনেস ওভারকাম করবে আপনাকে, আমাকে, আমরাই জানি। এইটাও কমপ্লিমেন্টারি একটা ইয়ে। আর আরেকটা কথা, ওইটা বোঝা গিয়েছে, ওইটা আমি একটু, যে অ্যাংজাইটিটা যখন থাকে না তখন সবসময় বুঝতে পারি না, কিন্তু অ্যাংজাইটিটা যখন থাকে তখন একটা অস্বস্তি অস্বস্তি বোধ হয়, আপনকেও পর মনে হয়। যে বউ নিত্য সেবা দিচ্ছে তারও মনে হয় যে এর থেকে আরেকটা সুন্দরী মেয়ে পেতে পারতাম। যে বাবা নিজের হৃদয়ের মনি করে রেখেছে, তাকে একবার প্রণাম করতে ইচ্ছা করে না, মনে হয় বড় লোকের ঘরে জন্মালে ভালো। তো আর আর মূল হচ্ছে উদ্বেগ আর অজ্ঞানতার মূল ইয়ে হচ্ছে যে আমরা কিছুতেই বুঝতে পারি না, যে না হারিয়ে বুঝতে পারি না, না ঠকে বুঝতে পারি না। নেগেটিভটা শেখার একটাই ওয়াইজ পদ্ধতি, সেটা হচ্ছে অবজারভেশন আর প্রাজ্ঞদের, এক্সপার্টদের লিটারেচার পড়া, তাদের সঙ্গে কথা বলে জানা। নেগেটিভিটি এক্সপিরিয়েন্স করে জানতে হলে তো বোকার মতন কথা, হাত দিয়ে যদি বুঝতে হয় যে না সত্যি ছোটবেলায় যেটা বাবা বারণ করতো সেটা সত্যি, এসে তো ভীষণ ভীষণ লার্নিং ডিসেবিলিটি, খুব স্লো লার্নিং, তাই না? তো উদ্বেগের লার্নিংটাও এরকম। উদ্বেগ চারটিখানি কথা না, উদ্বেগহীন মানুষ আর উদ্বেগ নেই কম, সেটা খুব শার্প হবে কিন্তু খুব তৃপ্তও হবে। বোঝা গেল এটা রঞ্জিত দা, লোকেশ দা, এই লাস্ট পয়েন্টটা? আগে আগে দাদা আগে, তবে একটা কথা কি দাদা, খুব খুব তৃপ্ত, খুব শান্ত হবে, খুব তৃপ্ত হবে, খুব শার্পও হবে। আগে দাদা আগে আগে মেন দাদা উদ্বিগ্নতাটা এইখানেই কেটে যায়। তো দীক্ষার সময় যে বীজ নামটা, যখনই বিপদে আপদে হোক না কেন, আমার সবচেয়ে মূল অ্যাটেনশনটা থাকে যে জীবনের সবচেয়ে প্রিয় ধন, প্রিয় রতন শ্রী ঠাকুরকে পেয়েছি। হয়তো আমার অর্থ প্রচুর নেই, হয়তো সেরকম কিছু নেই, ঐশ্বর্য সেরকম নেই, কিন্তু তাকে যে আমার জীবনের মুখ্য করে যদি চলি, এই উদ্বিগ্নতা, অ্যাংজাইটি যেটা বলছেন দাদা, সত্যি কিন্তু কাটানো যায়। আমি কিন্তু কোনো দিকেই সেক্ষেত্রে কিন্তু ওই ভীত সন্ত্রস্ত হওয়ার না। আমি পরম পিতার সন্তান। আমি ওই ঠাকুরের জন্মদিনে গেলাম, এক ঋত্বিক দাদাকে বলছি, তো
ওনারা চেয়েছিলেন আমি কিছু বলি অথবা একটা কীর্তন করি, তো যে কোনো কারণেই ওটা হয়নি, তো খুব দুঃখ পেয়েছিলেন উনি। উনি অপারেশন মানে অপারেট করছিলেন না, অন্য একজনকে দিয়েছিলেন। পরে দুঃখ প্রকাশ করছেন, বলছে রঞ্জিত তোকে তো দু চার কথা তো বলতে দিতে পারতো। নিত্য নৈমিত্তিক যারা বলে বা একটা কীর্তন যেটা ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে তুই প্রেজেন্ট করিস, তো এটা বলছে। তারপরে বলছে যে, তখন আমি বললাম দাদা আমি কিন্তু ভীষণ অহংকারী। বলছে কি বলছিস? আমি বললাম, হ্যাঁ আমি পরম পিতার সন্তান, এটাই আমার কাছে অহংকার। আর কিছু থাক না থাক এটা আমার কাছে বিশাল। আর ওই উদ্বিগ্নতা দাদা অনেক কমে গেছে তার ওই আপনাদের সঙ্গ সান্নিধ্য করার পরে। আর ওইটাকে মুখ্য করে রেখে যে ঠাকুর আর কিছু না হোক তুমি তো আছো, তুমি দেখবে। এই এই তাই তো আহ ইষ্টকেন্দ্রিকতা হচ্ছে সাধনার দুটো দিক আছে। সাধনায় অনেকে ভাবে যে, এটা বেশিরভাগ জনের জন্যই আমি বলছি, এক আধটা এক্সেপশন থাকতে পারে। তো আনন্দ ছিলেন বুদ্ধদেবের কাজিন, আর বিরাট সাধক, বিরাট আর অপূর্ব পার্সোনালিটি। মানে বুদ্ধদেবের ফিরে আসার কারণেই হয়তো ছিলেন আনন্দ, এটা প্রধান কারণ। বউ আর বাবা তো ছিলেনই, মা ছিলেন না তখন, কিন্তু আনন্দ একটা প্রধান কারণ ছিল যে তিনি আবার লুম্বিনীতে ফিরে যাবেন। তারপরে ওইখান থেকে তারপরে বিহারের বিভিন্ন জায়গায়, ওই কাছাকাছি যেটা নেপালে, ওইসব জায়গায় যখন সৎসঙ্গ করা শুরু করলেন, থাকতেন অনেক বড় লোক, তার বাগান বাড়ি ছেড়ে দিত, ওই সময়ের বড় লোক রাজারা। তো একদিন আনন্দ খুব আনন্দিত হয়ে, খুব মানে উৎফুল্ল হয়ে আছে। আনন্দ বেশিরভাগ সময় ওই মুডে থাকে। বুদ্ধ বরং অনেক সময় মনে হতো যেন একটু কিছু ভাবছেন, একটু বেশি শান্ত হয়ে আছেন। হ্যাঁ, এটা নর্মাল মুডের মতন হতো বুদ্ধ, কিন্তু কখনো রাগ করতেন না, কখনো কটু কথা বলতেন না কাউকে। আনন্দ বুদ্ধ জিজ্ঞেস কি ব্যাপার, তুমি খুব দারুণ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি টুডে। আনন্দ বললেন, হ্যাঁ আজকে একটা রহস্য ধরতে পেরেছি বন্ধু, প্রভু একটা রহস্য ধরতে পেরেছি। ভাই, ভাইও ছিলেন কাজিন। কি বলে, তোমার উপদেশ মেনে যদি ঠিক ঠিক কেউ সাধনা করে, সে অনেক দূর এগিয়ে যেতে পারে। এটা রিপিট করা শুরু করুন। তারপর অন্য গুরু ভাইও জিজ্ঞেস করেন, হ্যাঁ কি যেন বললেন আপনি সাধনার কথা। আর বুদ্ধ ধর্মে মেডিটেশন, সাধনা, এগুলো তো বিরাট ব্যাপার। অনেকক্ষণ পরে বুদ্ধ বললেন, এটা সংযুক্ত নিকায়ে আপনি পাবেন, হ্যাঁ আনন্দ সেটা ঠিক, কিন্তু আধ্যাত্মিকতার, বোধিচিত্তের, বোধিসত্ত্বের মূল ব্যাপারটা কি জানো? মূল ব্যাপারটা কিন্তু সম্বুদ্ধের সঙ্গ করা, ইষ্টের সঙ্গ করা। ইষ্টকেন্দ্রিকতা রেখে সবকিছু করলে দারুণ ফল পাওয়া যায়। আর যেটা আজকাল রেয়ার হয়ে গেছে, একেবারে রেয়ার, সেটা হচ্ছে তৃপ্তিবোধ নেই। তৃপ্তি হারিয়ে ফেলেছে। ব্রেনে যে তৃপ্তির জায়গাটা, সেটা ধীরে ধীরে ডাল হয়ে যাচ্ছে। আর ব্রেনের তৃপ্তির একাধিক জায়গাও আছে, সেই সবগুলোই ডাল হয়ে যাচ্ছে। সেইগুলোর সঙ্গে আবার স্মৃতি চৈতন্য যুক্ত, জ্ঞান যুক্ত, সেগুলোও ডাল হয়ে যাচ্ছে। তো সাধনা ইষ্টকেন্দ্রিক, ভক্তি কেন্দ্রিক, ভক্তিকে প্রধান করে সাধনা করার যেই আনন্দ, সেটা শুকনো খটখটে জ্ঞানী হয়ে আবার সেই আনন্দ নেই। ঠিক আছে, ডোজ বেশি হলো না তো রঞ্জিত দা? আগে 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 না না দাদা, দাদা আমি এরকম দেখেছি, এটা বলেই শেষ করবো কারণ অন্যান্যরাও আছেন। আহ অনেক হয়তো দাদা আড়ম্বরপূর্ণ সৎসঙ্গ হচ্ছে, কিন্তু হয়তো আলটিমেট ভাবের সৃষ্টি হলো না। ঠিক আছে দাদা? অথচ আমি ঘরে, মেয়ে হয়তো পারফর্ম করছে শ্রীকণ্ঠে শোভিছে সদা স্বস্তি বাণী চয়, তো ওই ভোরবেলায় ঠাকুরের প্রার্থনা জন্মদিনে যখন গাইছে, চোখ দিয়ে অঝরে জল জল ঝরছে আমার। মানে
এইখানে যে তৃপ্তি, এইখানে যে স্বস্তি, এটা কিন্তু অন্য কোথাও কিন্তু হয় না। সাদামাটা হয়তো করছি সৎসঙ্গ খুব কম মানুষ নিয়ে, সেখানে যে ভাবের উদ্রেক হলো, আর অন্যান্য জায়গায় এত আড়ম্বরতার মধ্যেও কিন্তু সেটা বিন্দুমাত্র সিকিভাগও খুঁজে পেলাম না। এটাই কিন্তু তৃপ্তির কিন্তু একটা, যে আপনি যেটা বলছেন, এটা কিন্তু এইখানে পেলাম ওখানে পেলাম না। হ্যাঁ, এরম হয়, এরম হয়। আর তৃপ্তিতে আরো একটা ইয়ে হচ্ছে যে ওই দুটো জিনিস শাশ্বতী আর সম্বিতি একসঙ্গে থাকে। ওভার আর্চিং নলেজটাও থাকে যে হ্যাঁ, অনেক সময় বড় সৎসঙ্গে আপনি ইয়েতে, আমাদের কম বয়সে আমি যেমন ভলান্টিয়ার ইনচার্জ থাকতাম ইয়েতে, উৎসবের সময়, বিশেষ করে অক্টোবরের উৎসবের সময়, যে সময় আমার ছুটি থাকতো আইআইটি। তো অনেক সময় ওই সময় দেখতাম যে ছেলে ছোকরারা যারা এসছে তাদের কিন্তু আসলে ঠাকুর প্রণাম করার উদ্দেশ্য না, ওরা মেয়ে খুঁজছে, ইয়াং মেয়ে খুঁজছে। বড় ছোট এনভায়রনমেন্টে হয়তো এরকম সম্ভব হতো না। তো অনেক সময় একটা জিনিস বড় হলে একটা বড় জিনিসের নিম্ন ভাগটাও তো বড়, এটাও মনে রাখতে হয়। ওই জন্যই কোনো বড় মহাপুরুষের দোষ ধরতে নেই, কারণ অত বড় মানুষ যারা হচ্ছেন তাদের একটু দুর্বলতা থাকতে হয়। আগেকার দিনে সব বড় সাধু সন্ন্যাসীরা গাঁজা খেতেন, এখনো গাঁজা খান, গাঁজা খান, চরস খান। কি করবেন, একা হয়তো সন্ন্যাসী। একটা মানবিক সাইডও তো আছে, একটা নিডের সাইড আছে। নিড নেই, একটা সন্ন্যাসীর, একটা মহাপুরুষের প্রয়োজন বলে জিনিস আছে তো। আগে আগে সে কাম ক্রোধ ইয়ে সব, খিদে তৃষ্ণা সবকিছু কন্ট্রোল করছে, ইয়ার কি নেই, তার এক সময় গাঁজা খেতে ইচ্ছে করতে হবে। ওইভাবে ওইভাবেও দেখলে অনেক সময় বাড়িতে আপনি যে তৃপ্তিটা বাড়িতে হয়, কি বাড়িতে একটা ঘন ভালোবাসার ইয়ে থাকে। আর বাবা মা সন্তানকে প্রোটেক্ট করতে করতে ওই যে ডেইলি লাভটা প্র্যাকটিস করে, হ্যাঁ, তো ওই বাড়িতে কিন্তু একটা মানে খুব ভালো মুহূর্ত পাওয়া যায়, গভীর ভালোবাসা। ওই সময় ঠাকুরকে যত হৃদয়ে ধারণ করা যায়, ঠাকুর ওইটার জন্যই বলছেন ছেলে মেয়ের মুখ মনে পড়ার সঙ্গে যদি আমারও মুখটা মনে পড়ে তাহলে খুব ভালো। ওইভাবে কানেক্ট করলেও তৃপ্তি, একদিন তৃপ্তির কথা বলা যাবে। ঠাকুরের ইয়েতে প্যারাডক্সিক্যাল তৃপ্তিও, ওই মহাপুরুষদের ওটা থাকে, প্যারাডক্সকে এক জায়গায় আনতে পারে। যেই উত্তর আর দক্ষিণ তো 180 ডিগ্রি ডিফারেন্স, কিভাবে মিলবে? ওই মহাপুরুষটা করে দিতে পারেন, মিলিয়ে দেখিয়ে দিতে পারেন। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। শ্রদ্ধেয় জেঠু, জেঠু বলছি তুমি যেটা বললে ওই যে ক্রোধ আর উদ্বিগ্ন 2000 না 750 ক্যালোরি, ওইটা একটু বলো না, ওটা একটু শুনতে পাইনি, ওটা একটু লাইনটা কেটে গেছে। রাগ হয়ে গেলে যেটা বললে, ওই ক্যালোরি 2000 বললো না। তুমি আরেকবার চেষ্টা করো, তুমি এত কাটা কাটা বলছো কেন? খানিকটা তো বুঝতে পেরেছো, কি বুঝেছো তুমি বলো? ওই যাদের ক্রোধ হবে তাদের 2000 কি একটা বললেন, 2000 ক্যালোরি। না না, কি একটা, ওটা সারটা কি একটু মনে নেই তোমার? রেশটা মনে নেই? কনটেক্সটটা মনে নেই? হ্যাঁ, কনটেক্সটটা তুমি বললে তো, যাদের বেশি ক্রোধ আছে তাদের 2000 কি একটা বললে, ওটা লাইন 2000-এ আটকাচ্ছ কেন? এটাকেই তো আটকানো বলে, এটা উদ্বেগ। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে যাদের ধরো উদ্বেগ আর ক্রোধ কম, তাদের তারা খুব খাটলেও অ্যাট দি মোস্ট ব্রেন 20% ক্যালোরি নেয় আর কি, এনার্জি নেয়। আর যাদের ক্রোধ আর বেশি, কোনো কাজ করছে না, উদ্বেগ বেশি, আচ্ছা, তারা 60% অব দি 750 ক্যালোরি, 2000-এর মধ্যে 750 ক্যালোরি, 800 ক্যালোরি। 750 ক্যালোরি কত জানো? আমি রোজ 2 ঘন্টা হাঁটি, 750 কিলো ক্যালোরি। ক্যালোরি মানে কিলো ক্যালোরির কথা বলছি। 750 কিলো ক্যালোরি তাতে খরচা হয়। 2 ঘন্টা হাঁটলে, ব্রেস্ক হাঁটি, যেই পরিমাণ এনার্জি খরচ হয়
সেইটা খানিকক্ষণ উদ্বেগ আর ইয়ের মধ্যেই কেটে যায়। ওরা ঘুমোতে পারে না কেন? উদ্বেগ আলা মানুষরা, ক্রোধী মানুষরা ভালো ঘুমোতে পারে না কেন? তাহলে 60% কি বললে, 60% ক্যালোরি ওদের হয়ে যায়, 60% কি হয়, কি মনে হয়, কি বললাম? ওয়েস্ট হয়, 60% ওয়েস্ট। ওয়েস্ট হয়, খরচা হয়ে যায়। না, খরচা না, অপখরচা হয়, অপচয়। ও, অপচয় হয়ে যায়। অযথা খরচ হয়। কোনো অযথা খরচ। জয় কোনো গুরু জয় গুরু প্রোডাক্টিভ, কোনো জয় গুরু। আনপ্রোডাক্টিভ, তো এগুলো আনপ্রোডাক্টিভ ইমোশন। হুম। তুমি তুমি চাকরি করো, না, ব্যবসা করি। ব্যবসা করো, তুমি 2 বছর, আমার যেরকম হয়েছিল 1.5 বছর, 1.5 বছর 2 বছর ধরে একটা, মানে যেখানে তোমার ইলেকট্রিসিটির, জলের, দোকানের ভাড়া ইত্যাদি, যেখানে দিনে 20,000 টাকা খরচ হয়, সেখানে যদি তোমার বিক্রি মোটে 2,000 টাকা হয়, তাহলে সেটা কি ভালো ব্যবসা না খারাপ ব্যবসা? খারাপ ব্যবসা। হ্যাঁ, উদ্বেগ আর ইয়েও খারাপ ব্যবসা, ক্রোধও খারাপ ব্যবসা। আচ্ছা। আর বোঝা গেল? প্যারাডক্সিক্যাল, হ্যাঁ, হ্যাঁ, প্যারাডক্সিক্যাল ইনসেন্ট মানে কি জেঠু? প্যারাডক্সিক্যাল ইনসেন্ট মানে প্যারাডক্সিক্যাল মানে যেটা যেটা আপাতভাবে মেলানো যায় না। যেমন দুটো প্যারালাল লাইন, তুমি নিজে ডিরেকশনটা চেঞ্জ না করে উত্তর আর দক্ষিণকে একটা পয়েন্টে আনতে পারবে? না। হ্যাঁ, কিন্তু ভাব জগতে এটা করা যায়। ভাব জগতে ভক্ত আর ভগবানের তো স্কেলের তো কোনো, একজন হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, আরেকজন একটা ইন্ডিভিজুয়াল সোল, কিন্তু একত্রিত হতে পারে সিমলেসলি। ক্লেশ যেটা দুঃখ দেয়, সেটা সুখ দিতে পারে ভক্তির জগতে। এটাকে বলে প্যারাডক্সিক্যাল ইউনিটি। প্যারাডক্সিক্যাল ইউনিটি ভাব জগতে হয়। এটা শুধু ব্রেনের ফাংশন তা না, তার থেকেও এগিয়ে, এটা অ্যাওয়ারনেস, এটা বোধি আর কি। তুমি, তোমার মা শিক্ষিতা খুব? আমার মা খুব হ্যাঁ, শিক্ষিতা ছিল। হ্যাঁ। তোমার মা, আমার মা 4 গ্রেড পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু আমার মার মধ্যে আমি যে গ্রেড 4 পড়া, আমার অনেক সময় মনে হতো আমার বাবা, আমার দাদারা, আমি, আমার আশেপাশের গুরু ভাইরা যা জানে আমার মা তার থেকে অনেক বেশি জানে। আর এটা আমি রিয়েলি এক্সপিরিয়েন্স করতাম। বাবা 200, একবারে আমার মনে আছে প্রায় 200-র মতন মানুষ পেছনে, উৎসবের সময় বাবার পেছনে পেছনে চলে এসেছিল। আমরা বামাধাম পুরান্দায় থাকতাম, 100 মিটার পেছন পেছন লোক আসছিল। কিভাবে আসছিল জানি না। বাড়িতে তখন হয়তো অল্প কয়েকজনের খাবার ছিল, মা আধ ঘন্টার মধ্যে জোগাড় করে ফেললেন, ওই 200 জনকে তৃপ্তি করে খাইয়ে দিল। জ্ঞানের পরিচয় না? গ্রেড হ্যাঁ, 4, গ্রেড 4 পাশ করা একটা মহিলা, সে ওই রকম জ্ঞান কিভাবে রাখতে পারে যে মুহূর্তের মধ্যে ম্যানেজ করে ফেললো? আর মা তো ঠাকুর পরিবারের, আমি তো এখানে বড় মার কথা বলছি না, আমার মার কথা বলছি। বুঝতে পেরেছি। বড় মা এটা করেছেন, এটা অনেকে হয়তো বিস্মিত হবেন না। এগুলো বলে প্যারাডক্স আর কি, যেটা আপাতভাবে মেলানো যায় না, আপাত বিরোধী। আপাতই ওটা, আসলে হয়তো বিরোধী না। এ- এটা মহাপুরুষরা করতে পারেন, তাই তো? এটা মহাপুরুষ পারেন করাতে। মহাপুরুষ কেন, স্বাভাবিক প্রাকৃতিক ভালোবাসায়ও সেটা হয়। একটা ভারী ভারী জিনিসকে তুমি ইয়ের মধ্যে, আকাশের মধ্যে ইয়ে করে রাখতে পারো, দাঁড় করিয়ে রাখতে পারো, যদি না বাঁধো, না, না, যদি না। গাছে। হ্যাঁ, হুম, তো পৃথিবীতে পারবে না। কিভাবে বসে আছো? পৃথিবীটা তো শূন্যের মধ্যে। মাধ্যাকর্ষণ প্যারাডক্স, শূন্য। প্যারাডক্স না হুম, একটা? হ্যাঁ। সাধারণ মানুষের কাছে প্যারাডক্স, কিন্তু যারা এটা বিজ্ঞানটা জানে তাদের কাছে হয়তো প্যারাডক্স না। তিনি তাহলে কিভাবে পারেন? ও, সেইটাই তো সাধনা, সেইটাই তো জ্ঞান। এটা এক কথায় উত্তর হচ্ছে, যেটাকে আমরা প্যারাডক্স মনে করি, তার অন্তর্নিহিত যে জ্ঞানটা, যে বোধিটা, সেটা অন্যের কাছে থাকে। একটা ম্যাজিশিয়ান একটা টুপির থেকে খরগোশ কিভাবে বের করে?
ওইরকম আর কি। সে জানে, তার কাছে তুড়ি মারা সে ছোটবেলা থেকে করে আসছে। আমাদের বা একটা ছোট ইয়াং ছেলে চোখ বড় বড় হয়ে যায়, কিভাবে বের করলো খরগোশের ভেতর থেকে, খরগোশ একটা টুপির ভেতর। তো তুমি যেই সরলতাটা নিয়ে প্রশ্ন করছো, তার এক ধাপ ভেতরে ঢোকার চেষ্টা করো। একটা সময় কি করতে হয়, না এটাকে জানবো, জানলে আমার সরলতা নষ্ট হবে না, হবে না, এরকম একটা ভাব নিয়ে ভেতরেও ঢুকবে, জ্ঞানটাও পাবে। আর জ্ঞান যদি সত্যি আসে, তোমার সরলতা নষ্ট হবে না, ওইটা জ্ঞানের বৈশিষ্ট্য। জ্ঞান আত্মসচেতন করে না, জ্ঞান আগে আত্মসচেতন। জ্ঞান আর ওই ওই তো একটা অদ্ভুত ব্যাপার। অহং ছাড়লে আমরা বুঝতে পারি না যে অহং ছাড়লে জ্ঞানটা সহজ হয়ে আসবে। এইটা যেদিন এইটা ধরা পড়ে, সেদিন স্মৃতিও বেড়ে যায়, স্মৃতি তোমার অনেক গুণ বেড়ে যায়। মানুষকে ভগবান 1 ট্রিলিয়ন টেরাবাইট একটা হার্ড ড্রাইভ দিয়েছেন, যেটাকে আমরা ব্রেন বলি। 1 ট্রিলিয়ন টেরাবাইট, যারা জানেন না এটা জেনে রাখুন। অথচ কিরম সিম্পল করে রাখেন, কয়েক কয়েকশো মেগাবাইট ইউজ করি আমরা। একটা মা একটা মানুষের মতো কমপ্লেক্স বিইংকে সিম্পল করে বড় করে, ব্যক্তিত্ব দিয়ে, সরলতা দিয়ে, ভাব দিয়ে, ভালোবাসা দিয়ে, স্বাস্থ্য দিয়ে। মা কজনের মা এখানে সাইকোলজিতে পিএইচডি, নিউট্রিশনে পিএইচডি, ওইগুলোকে প্যারাডক্স বলে। আর কি বলে মস্তিষ্কে কি বলে, এক এক কি হ্যাঁ, বললে? তুমি আগে নিজের অ্যাটেনশন ঠিক করো, বারবার আমাকে দিয়ে খাটাবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? না জেঠু যেটা আগে বললে, জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, আর কেউ জয় কি গুরু। কি কিছু বলবেন? কয়েকশো মেগাবাইট খরচা করি, এক ক্রিমিনাল আমাদের ভগবান দিয়ে রেখেছে মস্তিষ্ক, সেটা বললে তো। আগে আমি বলছি অ্যাটেনশন দিয়ে শুনবে, দাদাকে, পরের বার, আর পরের বার, পরের বার। মিউট রাখুন শম্ভুদা, শম্ভুদা মিউট জয় গুরু, রাখুন। জয় গুরু, জয় গুরু জেঠু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অন্য কাউকে বলতে দিন, অন্য কাউকে বলতে। সহজ ভাবে দাদা যেটা বলেছেন, যদি আমরা আমাদের এনার্জিটা ওই উদ্বেগ উৎকণ্ঠায় মানে ব্যয় করে ফেলি, সহজভাবে আমি যেটা বুঝি, তো হুম, ওটা ওই যে সৎকর্মের জন্য কি থাকলো, তখন তো আমি মাইনাসে চলে যাব। তখন তো হুম। আমি যে সত্য ওটা এতটুকু বুঝলেই চলবে আমার মনে হয়। বেশি বুঝার, হ্যাঁ, বেশি হ্যাঁ, বুঝতে গেলে হ্যাঁ, আবার হ্যাঁ, আমরা ওইভাবে ওইভাবেও বোঝা যায়। আসলে আমরা মাইনাসে যাই না, কিন্তু কি হয়, আমরা ক্যাটাগরিক্যালি থিঙ্ক করি। তো কি হয়, আপনি যেই যেই তিনজনের কাছ থেকে আহ, ঠকবাজি পেলেন, আপনার যদি 1 মাসে 3টে মানুষ আপনাকে ঠকায়, তাহলে আপনার 1 বছর যাবে এইটা ভেবে যে সারা দুনিয়াটাই হচ্ছে ঠকবাজ। এরকম হয় না? এইভাবেই তো মানুষের মন কাজ করে, নাকি? আগে দাদা, আগে। একদম হ্যাঁ, একদম। বুঝতে পারলেন তো? ওই জন্যেই উদ্বেগে আর ক্রোধে ওই ওই স্মৃতিটা এত স্ট্রং হয় যে মানুষের সৎ মোটিভেশনটা কমে যায়। মানুষ মনটাকে মনে রাখতে হবে, মন কিন্তু ভীষণ চঞ্চল আর আনট্রেন্ড, ওয়াইল্ড, সব থেকে ওয়াইল্ড, সুনামির থেকে বেশি ওয়াইল্ড, পাগলা ঘোড়ার চাইতে বেশি ওয়াইল্ড। গীতাতে কৃষ্ণকে অর্জুন তাই বলছে। তুমি বলছো আমাকে মন কন্ট্রোল হবে, আমাকে তুমি যদি বলো হাওয়াকে কন্ট্রোল করতে, আমি কন্ট্রোল করতে পারি, পাগলা ঘোড়াকে কন্ট্রোল করতে করতে পারি, মনকে আমি কন্ট্রোল করতে পারি না। কৃষ্ণ বলছেন হয় হয়, ধীরে ধীরে হয়, ভক্তিতে হয়। খুব সুন্দর কথা। জয়গুরু, জয়গুরু। আর কেউ কিছু অ্যাড করবেন? সময় একটা চলে যাচ্ছে দাদা, একটা না বলে যে- যাচ্ছেন। জেঠু, আহ, আজকে সমস্ত আমার ক্লিয়ার হয়ে গেল তোমার কথা। জয় গুরু, জয় গুরু, খুব ভালো লাগলো তোমার কথা, ক্লিয়ার হয়ে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেউ স্বেচ্ছায় কিছু বলতে চান? তো আমরা আজকে, একটু হ্যাঁ, আগে আগে লোকেশ বলুন, দা, বলুন। হ্যাঁ, বলুন। আমি একটু জিজ্ঞেস, আমার জেঠুর সঙ্গে অনেকদিন কথা হয়নি, আমি বলছি আত্মমর্যাদা নিয়ে একটু বলুন না। আজকে আজকে যেটা সেটার সঙ্গে আত্মমর্যাদা এইভাবেই কানেক্টেড। আপনার অ্যাংজাইটি বেশি হলে নিজের আত্মমর্যাদা কমবে। নিজেকে অত জেনুইন মানুষ
আমরা তো দিন রাত মনে করবো না যে আমি জেনুইন মানুষ। আমি ওই রঞ্জিত দা একটা কথা বললেন যে আমি খুব অহংকারী, তো ওই রকম কনফিডেন্স নিয়ে ওটা তো বাইরের থেকে বিচ্ছিন্ন ভাবে যে কেউ শুনলে চমকে যেতে পারে, কিন্তু যেই কনটেক্সটের মধ্যে শুনলো কি সুন্দর এক্সপ্রেশন, আমি আমার ইষ্টকে নিয়ে অহংকার। তো ওই ওই রকম আর কি আত্মমর্যাদা ব্যাপারটা ওই রকম। আপনার বাবাকে আমি যেমন ইন্ডিয়ায় এমনকি ঠাকুরও বড়দাকে খুব কয়েকবার মেরেছেন, ওই বাড়িতেও আছে, আমাদের সবাই মার খেয়ে, আমি অবশ্য বাবার একবারই মার খেয়েছি। ইন্ডিয়ায় বাবারা মারে, মারাও মারে, এখনো মারে। পৃথিবীর কোনো ধনী দেশে আপনি ছেলেমেয়ের গায়ে হাত তো তুলতেই পারবেন না, ব্যঙ্গ করে কথা বলতে পারবেন না, অপমান করতে পারবেন না, খুব জোরে বকতে পারবেন না, আপনাকে পুলিশ বাড়িতে চলে আসবে, হয়তো জেলে দেবে না কিংবা জেলেও দিতে পারে। এখন যেই আপনি ভাবলেন যে আমার বাবাটা একটা শয়তান, একটা জীবনের পুরো যোগসূত্রটা কেটে গেল বাবার সঙ্গে। কিন্তু যেই আপনি ভাবলেন যে আমার বাবা হয়তো আমার ভালো করার জন্যই এটা ভালো চায় বলেই হয়তো এই শাসনটা করেছে, বুঝতে পারছেন দুটো মনোভাবের তফাৎ কি? একটা আত্মমর্যাদা পূর্ণ, একটা আত্মমর্যাদাহীন। বুঝতে পারলেন? যদিও অপরাধটা একই দুই জায়গায় বাবার, বাবা যেটা করেছে সেটা তো বেআইনি। এটা ইন্ডিয়ান অডিয়েন্সদের বোঝানো ভীষণ কঠিন হয়, কারণ ইন্ডিয়ান যারা বাবা মারা ওরা ছেলেকে ঠ্যাঙাতে পারি এই অধিকারটা ধরেই রাখে, আর আমি এটা ভীষণ বিরোধ। কিন্তু তবুও আবার বুঝি যায় ওইটাকে যেই আত্মমর্যাদার চোখে দেখা যায় অমনি ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যায়। কিন্তু বেশি মারামারি করা ভালো, তাহলে আর নিউট্রালাইজেশনের পয়েন্টটা চলে যাবে। আত্মমর্যাদা হচ্ছে একটা দুঃখ, একটা ক্লেশ, একটা অপমান, একটা যাতনা যখন অন্যের কাছ থেকে আসছে, তখন নিজের ভেতরের শক্তি আর রেজিলিয়েন্স দিয়ে সেটাকে রেশনালাইজ করা। লোকেশ দা আপনি তো সহজ করে বলতে পারেন, বলে দেন এটা সহজ করে, যে বাইরের থেকে যেই দুঃখটা আসছে সেটাকে প্রশমিত করা, শান্ত করা, নিউট্রালাইজ করার আমাদের ভেতরে একটা ক্ষমতা, সেটাকে আত্মমর্যাদা। আপনি নিজেও বলতে পারেন আমাকে আর আরো ভালো শব্দ। বুঝতে পারলেন? তো ধরেন আপনাকে আপনি বুদ্ধ, আপনি ভগবান বুদ্ধ, আর আমাকে আমি একটা সাধারণ মানুষ। আপনাকে একজন এসে 1 ঘন্টা ধরে গালি দিল, তারপরে আপনি বললেন, সেই অবাক হয়ে গেল যে আপনি কোনো রিয়াক্ট করলেন না। তো সে জিজ্ঞেস করছে আপনাকে, আপনি ভগবান বুদ্ধ, আমি যে এত গালাগালি দিলাম তোমার কোনো ইয়ে লাগলো না, গায়ে ফসকা পড়লো না, কি ধরনের মানুষ তুমি? তো তখন আপনি হেসে বললেন, আচ্ছা আপনার কাছে একটা যদি উপহার থাকে আমাকে দিতে আসেন, আমি যদি না নিই উপহারটা কার কাছে থাকে? তো তখন সে বলল, কেন আমার কাছেই থাকবে। তখন আপনি তাকে উত্তর দিলেন, হ্যাঁ আমারও তাই মনে হয়, আপনি যে গালিগুলো দিলেন সেগুলো আমি নিইনি। আর আমি খেপে গিয়ে হয়তো তাকে মারতে উঠে নিজে অ্যারেস্টেড হয়ে গেলাম। তো কোন জায়গাটা আত্মমর্যাদা বেশি? যেটা কোন যেটা জায়গায় উপহার উদ্বেগ, নিলাম না। কোন জায়গায় উদ্বেগ কম? প্রবুদ্ধ হলে উদ্বেগ কম, আত্মমর্যাদা বেশি। আত্মমর্যাদা হচ্ছে সেলফ রেজিলিয়েন্স, আর তার সব থেকে বড় উদাহরণ ছিলেন শ্রীরাম। একবার তো সাধারণ মানুষের মতন ভাবলেন না, আমি মুখ দেখাবো কি করে, আমার বউকে তুলে নিয়ে গিয়েছে, আমি বাবাকে এত বড় কথা বলে বেরোলাম বাড়ির থেকে, আমার বউকেই একটা লোক তুলে নিয়েছিল, কই ওরম তো ভাবলেন না? কি কাণ্ড করলেন! আজ 10,000 বছর পরেও আমরা তাকে স্মরণ করছি। এই হচ্ছে আত্মমর্যাদা। আত্মমর্যাদা, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান খুব একটা আলাদা ব্যাপার না।
একটু বোঝা গেল দাদা, নাকি একটু তৃপ্তি হলো? পুরোপুরি তৃপ্তি হয়েছে। আমি বলবো যে এখানে তৃপ্তির মানে আর কি বলবো, যে এইগুলা যদি আমরা বুঝে চলতে পারি, ওই যে প্রতিনিয়ত শুনছি দাদা, কি বলবো, তাহলেই মানুষের মতো মানুষ হয়ে ওঠা সম্ভব। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকে জেঠু শঙ্করদা নেই? আমার যে আজকে শঙ্করদা নেই মনে হয়, শঙ্করদা, প্রদীপদা এরা নেই আজকে। জেঠু জয়গুরু, বলছি যেটুকুনি আমার একটু খিদে বাকি ছিল সেটাও তুমি পূর্ণ করে দিলা, আমি খুব সন্তুষ্ট হয়েছি। জয় গুরু, আমার জয়। উদ্বেগ কমে গেছে, শান্তি চলে এসেছে। জয় গুরু, জয় গুরু। আজকে আরো আজকে শুনবো, আরো শুনবো। আজকের রতি না না, খুব মহারথীরা ভালো। নেই। তুমি তুমি ইয়েটা ছাড়বে না, এই এই যে প্রবণতাটা প্রশ্ন করার, এটা ছাড়বে না। এটা ছাড়লে তুমি আমার ওরম ছিল তোমার মতো। ও আমাকে, ক্লাসের অন্য ছেলেরা অনেক সময় বলে, এই প্রশ্নও বেশি করে, উত্তরও বেশি দেয়। কিন্তু ছাড়বে না আমি এরকম অনুসরণ। আমি কিন্তু আমি এরকম করলে অনেকে খারাপ ভাবে, তাই তো আমি এটা চেপে না, যাই ওদের সম্পর্কে। অত অত চিন্তা কর, অন্যের কথা না। তুমি এটা নিজের নিজের জ্ঞান বাড়াতে গেলে একটু ইনফরমেশন বাড়াতেই হয় প্রথমে। একটু সৎ ইনফরমেশন, রেলেভেন্ট রেলেভেন্ট ইনফরমেশন। আর অপমান বোধ কমাবে, যখন জ্ঞানের পথে যাবে তখন অপমান বোধ কমাবে, অহংকার বোধ কমাবে। এই আচ্ছা, দুটো কমালেই জ্ঞান এমনিই আসবে। ঠিক আছে। দরজা দরজা খুলে দিলে হাওয়া বেশি আসে, তো দরজা বন্ধ হ্যাঁ, করার থেকে, তাই না? হ্যাঁ, 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 ওই তো অহংকার বোধ, আর অহংকার কমালেই উদ্বেগ কমে যায়। হ্যাঁ। তোমার আশীর্বাদ মাথায় তুলে রাখলাম, আজকে থেকে এইভাবেই জীবনে জয় গুরু। চলবো। ঠাকুরের জয় আশীর্বাদ গুরু, আছে, জয়। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ। এইভাবে আজকে থেকে জীবনে চলা শুরু করবো। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আর কেউ আছেন? আর কেউ যদি থাকেন, কিছু বলতে চান, স্বেচ্ছায় বলে ফেলুন, নতুবা আমরা হ্যাঁ, দাদাকে আর আজকে বেশি ক্ষণ এখানে রাখবো না। জয় গুরু। দাদা জয় গুরু। জয় বলছি গুরু, জয়। আত্মপ্রতিষ্ঠা ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন খুব ভালো হয়। আত্মপ্রতিষ্ঠা। আত্মপ্রতিষ্ঠা হচ্ছে, প্রথম কথা, আত্মপ্রতিষ্ঠা হচ্ছে একটা নেগেটিভ এজেন্ডা আর কি। আহ, এটা অপ্রাকৃতিক একটা ব্যাপার আর কি, যে আহ, একটা ব্যাকটেরিয়া পর্যন্ত এইটা জানে যে আমি অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট। আমাদের শরীরের মাংস, হাড়, এইগুলো জানে যে আমরা খাদ্যের উপর ডিপেন্ডেন্ট, কতগুলো হরমোনের উপর ডিপেন্ডেন্ট, কতগুলো ভাইটামিনের উপর ডিপেন্ডেন্ট, ভালো অক্সিজেনের কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট। অথচ মানুষ হয়ে আমরা এইটুকু যদি না বুঝি, আমরা পারিপার্শ্বিকের উপর ডিপেন্ডেন্ট। আমি একটা আইসোলেটেড কোনো ইন্ডিভিজুয়াল না, আমি শুধু স্বার্থ নিয়ে থাকতে পারি না। তাহলে কি হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে যেই অজ্ঞানতা আসে, এটা অনেক অনেক পয়সাও আসতে পারে আত্মপ্রতিষ্ঠার মাধ্যমে, কিন্তু ওই যারা সাথে থাকছে তারাও ওই সেলফিশই হবে। মনের ব্যথায় কেউ পাশে থাকবে না, পাশে থাকলেও তারা কি, যে তাদের কথা শুনে তৃপ্তি পাবেন না। তো আত্মপ্রতিষ্ঠা ব্যাপারটা হচ্ছে, আমি করে কথা বলা আপনি বন্ধ করতে পারবেন না, ওটা গ্রামার আর ভাষার প্রয়োজন। যে আমি করে কথা বলে সেই যে খুব একটা আত্মপ্রতিষ্ঠা করতে চাইছে, তা কিন্তু না। ওইটা আবার ভুল বিচার হয়ে যেতে পারে। আমি করে কথা বলাটা অনেক জায়গায় অ্যাকচুয়ালি বিপদটা কমায়। আপনার সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে, আপনি একজনকে বলবেন, এই শালা সবসময় বোকামি করিস, এরকম ভুলভাল ব্যবহার করিস, পাছায় 2 লাঠির বাড়ি মেরে এখান থেকে বের করবেন। তাকে এটা বললেন, আমার কি মনে হয়, এই যে তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক না, এইটা তোমারও কষ্ট বাড়তে পারে, এবং তোমাকে যারা রেখেছে তারা হয়তো তোমাকে এমনকি তোমার প্রতি ইয়েও কঠিন অ্যাকশনও নিতে পারে। আমার তাই মনে হয়। এই দ্বিতীয়টা কিন্তু আমি করে বলা, বেকুব যদি হয় তাহলে দ্বিতীয়টাকে মনে করবে অহংকার। আর যে জ্ঞানী সে বুঝতে পারবে যে না, এখানে আমি করে বললেও এটাই আসলে নিরহংকার।
কেন সেখানে যখন ওই যে আমি বলি না বিকামিং দিয়ে বোঝা যায়, রেজাল্ট দিয়ে বোঝা যায় অনেক সময়, যেটা সবারই ঠাকুর ঠাকুর তো কোনো নোবেল প্রাইজ উইন করেননি, কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না, আর খুব কম মানুষ পাবেন পৃথিবীতে যাকে কয়েক কোটি মানুষ অন্তত ডিরেক্টলি ভালোবাসে। আত্মপ্রতিষ্ঠা না করলে, আত্মপ্রতিষ্ঠার অপোজিটটা প্রথমে ভাবলে খানিকটা সুবিধা। আত্মপ্রতিষ্ঠার অপোজিট হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা, পারমার্থিক অপোজিট, নট উত্তর দক্ষিণ ওই টাইপের না, যেটা জীবনে মানে আনে। জীবনটা কি আপনার কি মনে হয় ও মা, যে প্রশ্ন করলেন জীবন জিনিসটা কি? জীবনের মধ্যে কোনো সত্য আছে নাকি না জাস্ট একটা রজ আর বীজের খেলা? জীবনে কোনো সত্য আছে? উনি হয়তো প্রশ্ন করে জয়গুরু দাদা। হ্যাঁ, হ্যাঁ, জীবনে সত্য তো হ্যাঁ, অবশ্যই সত্য নিয়েই জীবন, সত্য মিথ্যা নিয়ে জীবন দাদা। সত্য মিথ্যা নিয়ে মনে হচ্ছে না আপনার উত্তর শুনে আপনি বোঝেন ব্যাপারটা। তো আমার কি মনে হয় আরেকটু গভীরে ওটা ভাবেন তো। আত্মপ্রতিষ্ঠা যেটা, মেয়েরা বরের একটা ইয়ে পছন্দ হলো না, বর একটু রুক্ষ ভাবে কথা বললো, ওটাকেই আত্মপ্রতিষ্ঠা মনে করলো, ওইটা হচ্ছে অজ্ঞানতা, ওইটা আত্মপ্রতিষ্ঠা না। তো দুদিক থেকেই অজ্ঞান। আত্মপ্রতিষ্ঠা হচ্ছে আমি কর্তা, অহংকারের গর্বিত এক্সপ্রেশনটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, যেটা হিটলারের ছিল। আমাদের এক প্রধানমন্ত্রী কিছুদিনের জন্য ভীষণ আত্মপ্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছিলেন, তারপর তাকে গুলি খেয়ে, নিজের দেহরক্ষীদের গুলি খেয়ে মরতে হয়েছে। তার আমি সমালোচনা করছি না, কিন্তু আত্মপ্রতিষ্ঠার পরিণাম ওই রকম। আত্মপ্রতিষ্ঠা মানে সত্যকে ভুল বোঝা, সত্য নিঃস্বার্থ হয়, নিরাত্ম হয়, বুদ্ধ ধর্ম বলে অনাত্ম হয়। তো আমি যদি আমাকে প্রতিষ্ঠা করার জন্য ঠাকুরের কথা বলি, যে সবাই আমাকে কত বাহবা দিক, ইয়ে দিক, আহারে কত ভালো বলতে পারে, কত ইয়ে, দেখো রে এই, তাহলে আমার আসলে মানুষের থেকে উল্টো দিকে আমার শিং গজাচ্ছে, লেজ গজাচ্ছে। কিন্তু আমি যদি ঠাকুরকে প্রতিষ্ঠা করি, তাহলে একটা ব্যাপার আছে, আমি একটা প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে পড়ছি, কারণ প্রকৃতির সবাই নিঃস্বার্থ, এমনকি একটা সাপও নিঃস্বার্থ প্রকৃতিতে। এটা নিয়ে আরেকদিন কথা হবে, কিন্তু নিজে মনে মনে বুঝতে পারেন সাপ পোকামাকড় অনেক উল্টো পাল্টা জিনিস খেয়ে খায়, এটা একটা হোমিওস্ট্যাসিস প্রকৃতির মধ্যে থাকে। তো প্রকৃতির বিধানটা হচ্ছে নিঃস্বার্থ, আত্মপ্রতিষ্ঠা বিমুখ, একজন আরেকজনের কাজে লাগে। ভূমি গাছের কাজে লাগে, ভূমি মানুষের কাজে লাগে, মানুষও যেন ভূমির আর গাছের কাজে লাগে। এটা হচ্ছে প্রকৃতির বিধান। এইটা তো নিজের অহংকার এবং গর্বকে প্রতিষ্ঠা করা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। এটুকু মোটামুটি, তা নাহলে তো আরো বিস্তারিত হয়ে যাবে। তো একদম একটু একদম বোঝা দাদা, গেল? মানে অহংকার। হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছি দাদা। মানে অহংকার যেখানে বেশি, মানে যার মধ্যে বেশি অহংকার থাকে তার মধ্যে আত্মপ্রতিষ্ঠাটা বেশি মানে প্রচার হয়, হ্যাঁ, সে বেশি হ্যাঁ। প্রচার করতে কিন্তু চায়। কিন্তু আবার আপনি যদি আমাকে বলেন ভাস্বরদা তুমি অহংকারী, তার মানে এটাও ধরে নিয়ে যেতে পারা যায় যে আপনি ওই লেভেলটা দিয়ে বেড়ান না তো। একটুখানি একটু জ্ঞানের কি আছে, জ্ঞানটা এক্সরের মতো, সবটা বাইরের থেকে বোঝা যায় না। জ্ঞান অতি সহজও না, আবার অতি কঠিনও না। তো আত্মপ্রতিষ্ঠা হচ্ছে আমি করে কেউ কথা বললেই বা নিজের জীবনের উদাহরণ, ক্যারেক্টারের উদাহরণ দিলে সে অহংকারিতা না, ভাবটা বুঝতে হয়। যদি আর সবাইকে আনন্দ দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য সে বলে, তাহলে সে অহংকারী না, হাজার আমি করে কথা বলি। ঠাকুরের বাণীতে আমার মনে হয় আমি এই বুঝি, আমার মতে ভর্তি।
তো আত্মপ্রতিষ্ঠার লক্ষ্য থাকে নিজের ক্ষুদ্র, একটা মানুষ কতটা খেতে পারে, কটা বিছানায় একসঙ্গে শুতে পারে, কটা দেহ উপভোগ করতে পারে। আর মানুষ তো অনিত্য, তো কতদিন রাজত্ব করবে? আমেরিকায় তো বিধানই করা আছে 8 বছরের বেশি রাজত্ব করতে পারবে না কেউ। তাহলে নিজের ক্ষুদ্র স্বার্থটা প্রতিষ্ঠা করার জন্য, নিজের বৃহত্তর স্বার্থটা প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ করে, সেটা আত্মস্বার্থ। একটুখানি ভাববেন, মাথায় খেলবেন, যেটুকু মাথায় ঢুকলো ওইটা নিয়ে যদি নাড়াচাড়া করেন সবাই, আমিও ধন্য, আমিও ঠাকুরের কাছে আরো বিনীত হলাম, আপনাদেরও হয়তো উপকার হলো, তাই না? একদম দাদা, আমাদের কতটুকুই বা প্রয়োজন, মানে খুব সামান্য কিছু হলেই আমাদের কিন্তু হয়ে যায়। আমরা মানে শুধু শুধু মানে উল্টো দিকে আমরা দৌড়তে থাকি, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠার জন্য যদি করি যেই কাজটা, সেই কাজটা যদি করি তাতে আনন্দ আছে, নিজের অনেকটা মানে কি বলবো, নিজে অনেক আনন্দ পাই। হ্যাঁ, কিন্তু আর আর যখনই আমরা ক্ল্যারিটি বাড়াবেন, যেই ব্যাপারটা, যেই বিষয়টা বুঝতে চাইবেন, সে যেন ক্লিয়ার হয়, একদম ক্লিয়ার হয়। ক্লিয়ার হলে কি, তার ভেতরে, তার মূলে যেই ভাবগুলো আছে, সেই ভাবগুলোর সিদ্ধির দিকে এগোচ্ছেন আপনি। আর যত আড়ষ্ট থাকবে, যত ক্ল্যারিটি কম হবে, তত আড়ষ্ট কম হবে, তত জ্ঞান কম হবে, তত পরিণাম বোধ বুঝতে পারবেন না। একজন আরেকজনকে থাপ্পড় মেরে পার পেয়ে যায়, আর একজন আরেকজনের দিকে তাকালে অ্যারেস্টেড হয়ে যায়, এরকমও ঘটনা আছে। ওই প্রকৃতি আর ওয়ার্ল্ড ইজ নট অলওয়েজ ফেয়ার, সেটাও আবার জ্ঞানের অঙ্গ। এই ওয়ার্ল্ডই তো যিশুকে জ্যান্ত ঠুকে মেরেছিল, তাই না? তো কোথায় খুব, আর প্রথম দিকে যখন জ্ঞানের পথে চলবেন, বলবেন না ও তো আত্মস্বার্থ প্রতিষ্ঠা করে, ওরম ওরম বুক ঠুকে বললে ওইটা আসলে নিজের ভেতরেরই একটা দোষ, অন্যের ওপর চাপাচ্ছি আমরা। তো সূক্ষ্ম আছে, একটু সূক্ষ্ম আছে। জ্ঞানের পথটা কি, একটা আলোকিত মন আমাদের সাধারণ মনটাকে নিয়ন্ত্রণে আনছে, বৃত্তিপূর্ণ মনটা, তাই তো? ঠাকুরের মনটা আলোকিত, আর আমাদের মনটা একটু বিকৃতি আছে, এটাকে সোজা করছেন ঠাকুর। কিন্তু কিছুদিন পর আমাদের মধ্যেই ওই আলোকিত ভাবটা বাড়তে থাকে। লাভটা আমাদেরই হয় নিঃস্বার্থ হলে। খুব ভালো, আপনি খুব ভালো ইয়ে করেছেন, একেবারে যেই শেষের যেটা বললেন একদম ঠিক বলেছেন। ঠিক আছে, এবারে যাই, আসি। হ্যাঁ জেঠু, এই বিষয়টা আমার পুরো পুরো স্পষ্ট হয়ে গেল। আত্মসত্ত্ব সবসময় ঠাকুরের দিকে মন ঠাকুর হচ্ছে বৃহত্তম সাগর, হ্যাঁ, তার দিকে হ্যাঁ, মন করলে মনটা অনেক অনেক বড় হবে। ছোটখাটো হ্যাঁ। জিনিসকে আর আমাদের কষ্ট। নিজের কতটা মনে রাখতে হবে, নিজের কতটা মনে রাখতে হবে, হ্যাঁ, আর আর ছোটখাটো নিজের দিকে আর এইটুকুই মনে রাখতে হবে, আমার বেসিক নিড গুলো কি। আমার বেসিক নিড গুলো যদি ফুলফিল হয় ভালো করে, তাতে হয়তো আমি ইষ্টের কাজ আরো ভালো করতে পারি। আগে তো ঠিক ঠিক সময় খাওয়া, ঘুম দেওয়া, সকালে ঠিক সময় উঠে উৎসাহের সঙ্গে ইষ্টভূতি সুস্থানি করা, হাঁটা, একটু এক্সারসাইজ করা, একটু কীর্তন করা, একটু অন্যের সঙ্গে মজা মস্করা, হাসি ঠাট্টা করা, ব্যবসাটাকে ভালো করে চালানো, এগুলো হচ্ছে নিজের নিড। এগুলোর মধ্যে কোনো আত্মস্বার্থ প্রতিষ্ঠা নেই। এইটা ওই মা শুনবেন এটা ভালো করে, নিজের প্রয়োজন যেখানে নিতান্ত প্রয়োজন গুলোকে পুরো পরিপূরণ করছেন, সেটার মধ্যে কোনো আত্মস্বার্থ প্রতিষ্ঠা নেই। ওইটুকু না করলে আপনি অন্যের কাজে কিভাবে লাগবেন? তো একটা বুঝতে যেন আরেকটা না বোঝা হয়ে যায়। ও, ঠিক আছে, আসি। ঠিক লোকেশ আছে। দা। জেঠু হ্যাঁ, খুব ভালো লাগলো। দাদা, দাদা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। জেঠু এইভাবে জীবনকে চালাবো। হুম। আজকে জেঠু অনেক কিছু জানলাম, সমাপ্তি বলছি। বুঝলাম। হ্যাঁ, সমাপ্তি বলো। জেঠু প্রণাম নেবেন। হুম। আহ, উদ্বেগের বিষয়ে একটা প্রশ্নর অনেক উত্তর আমি পেয়ে গেছি হ্যাঁ, শুনতে হ্যাঁ, শুনতে। হ্যাঁ, এবার আমার একটা মনে হয় একটা বিষয়ের উপরে আমি হয়তো হার্ট হলাম হ্যাঁ, হলাম হার্ট। হ্যাঁ,
এবার ওখান থেকে আমি নিজেকে সরাচ্ছি, হুম, না, এটা এটা ঠিক নয়, এটা নিশ্চয়ই এর মধ্যে আমার পাওয়ার কিছু ব্যাপার ছিল, তার জন্য আমি এত হার্ট হচ্ছি। আচ্ছা, এটা এক প্রকার গেল। আমার ছেলে, ওর একটা কর্মের ব্যাপার আছে, সেটা নিয়ে আমি একটা উদ্বিগ্নের মধ্যে আছি। কিন্তু হুম, যতই সরাচ্ছি, ভাবছি যে ওর কর্ম দিয়েও ঠিক জায়গায় পৌঁছাবে, যতই হুম, নিজেকে স্ট্রং করছি, মনকে বুঝাচ্ছি, কিন্তু হুম, ঘুরে গিয়ে কিন্তু আবার আমি সেই গোলের মধ্যে ঢুকে যাচ্ছি। হুম। এইখান থেকে বেরোনোর মানে হ্যাঁ, চেষ্টা উদ্বেগের করছি। ব্যাপারটা ওইটাই। উদ্বেগের ব্যাপার হচ্ছে যে সিস্টেমটাকে ঠান্ডা করতে হয়। উদ্বেগের তো বললাম যে কজ বোঝা যায় না তো। সবসময় কজ কজ বোঝা গেলে তো সুইচটা অফ করে দেওয়া যায়। উদ্বেগ আর ভয়ে ওইটাই তো তফাৎ। তো কিন্তু এইটুকু বুঝতে হয়, অজ্ঞানতা আর মান অপমান বোধের মধ্যে একটা জায়গায় থাকে উদ্বেগ। আর এই তিনটেকেই প্রশমিত করতে পারে জ্ঞান। ওই সময়টা জ্ঞান আহরণের মধ্যে সব থেকে বড় জ্ঞান কি? ব্রহ্মজ্ঞান, তাই তো? ব্রহ্মজ্ঞান মানেই হচ্ছে হুম ইষ্টভক্তি। হুম ইষ্টভক্তি ব্রহ্মজ্ঞানের সব থেকে সহজ ফর্মটা। আমি যদি বলি যে নিউট্রিশনের সব থেকে সহজ ফর্মটা কি, তুমি কি উত্তর দেবে? নিউট্রিশনের ওটার সম্বন্ধে নিউট্রিশনের সম্বন্ধে ইন্টারনেটে আর পৃথিবীতে, আমি এটা বানিয়ে বলছি আর কি, এর থেকেও বেশি, 5,30,00,000 টেরাবাইট লিটারেচার আছে। বুঝতে পারছো? কিন্তু সহজ উদাহরণ কি? নিউট্রিশনের সহজ উদাহরণ কি? ওটার ওটার থেকে হ্যাঁ, সলিড যেটা গরুর নেওয়ার দুধ। সেটাই। গরুর দুধ, মার রান্না। তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এটাকে বলে, এটাকে জ্ঞান বলে, প্রজ্ঞা। তো প্রজ্ঞার তো দিকে আমি গেলে, যেই জায়গাটায় গিয়ে আটকে গেছি। না আটকে গেছি, এটা এটা ভালো করে বোঝো, যেই তুমি আটকে গেছিতে ফিরে ফিরে যাচ্ছ, ওটা হচ্ছে উদ্বেগ। আর যেই ভাবছো ওটাকে আমি ছেড়ে থাকতে পারি, আটকে গেছি তো সেটা ঠাকুর দেখবেন, বা আটকে আটকে গেছি ভাবাটাই জ্ঞানের বিপরীত। এই এই তিনটে জিনিসই হচ্ছে জ্ঞানের দিকে। যে কোনো ঠাকুরের কাঁধে চাপিয়ে দিতে পারো তুমি, সবসময় চাপিয়ে দেবে না। নিজেকে এমন ভাবে তৈরি করতে হয় যে ঠাকুরের বোঝাটা আমি কম করবো। কিন্তু প্রথম দিকে যদি তার কাঁধে বোঝা দিতে, সারা পৃথিবী দিচ্ছে, আমি যদি তাতে খানিকটা আমার ঘুম ভালো হয়, তো পারছি নাটা হচ্ছে উদ্বেগ। ফিরে যাচ্ছি আবার উদ্বেগে, কিছুতেই বেরিয়ে আসতে পারছি না, এটা হচ্ছে উদ্বেগ। কারণ স্বাভাবিকভাবে যে কোনো জায়গা থেকে বেরিয়ে তো আসা যায়। যেটা দড়ি দিয়ে বের করা যায় না, সেটা ক্রেন দিয়ে তো বের করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। যখন যখন আমরা ভাবছি যে কিছুতেই বেরোতে পারছি না, তখন তো ক্রেনকেও তো অস্বীকার করছি, তাই না? হুম হুম। উদ্বেগ জিনিসটার লক্ষণ ওইটা। ওটা বুঝতে, ও এইটা মনে হয় উদ্বেগ। ওইটুকু বুঝলেই উদ্বেগ থেকে বেরিয়ে আসে। ইয়ের ব্যাপারটা হচ্ছে, সঠিক বুঝের ব্যাপারটা হচ্ছে, যেই তুমি একটা ভাবগত রহস্যকে ঠিকভাবে বুঝলে, অমনি ওটার থেকে মুক্তি পেতে পারো। কেমন কেমন? যেমন তুলসী দাস খুব বউয়ে আসক্ত ছিলেন। বউকে টাচ না করলে ঘুম না, মানে দিনের কাজই করতে পারতেন না। একবার বউ বাপের বাড়ি গিয়েছে, তো এরকম কথিত আছে যে সেই দিন সাংঘাতিক, মানে সুনামির মতো ঝড় ঝঞ্ঝা হচ্ছে। সেই ঝড় ঝঞ্ঝা পার করে বউ দোতলায় থাকে, যখন বাপের বাড়ি আসে সেইখানে একটা দড়ি ধরে উঠেছে। তারপরে হঠাৎ বউ ওইরকম হাজবেন্ডকে ওইরকম বিধ্বস্ত অবস্থায় দেখে, আর বউ তো জানেও, তুমি এখানে? বলে হ্যাঁ, আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম। কিভাবে আসলে? কোথা দিয়ে? বলে এই যে দড়ি ঝুলছে, বাড়িতে গিয়ে দেখা গেলো একটা সাপ ঝুলছিল, ওই সাপটাকে ধরে, কেন কথিত আছে। তো বললে আমার উপর যেই টানটা, সেটা যদি তোমার ভগবানের উপর হতো, তো তুমি ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ হতো, এখন একটা সাধারণ ব্রাহ্মণ। তারপরে ও খুব কথাটা মনে লেগেছিল ওনার,
কিন্তু এত বড় ওই হচ্ছে আসল বউ। তো তোমার প্রশ্নের সঙ্গে এটা এই উত্তরটা যোগ কোথায় ধরতে পারলে? তুমি নিজে ধরতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু বলে আবার ঢুকে যাই, এটাই তো বড়। না না, ওইটা ছাড়তে হবে। ওইটা কি করতে হয়, যত তুমি জ্ঞানে, যত দরজা খুলবে, যত আলো আসতে দেবে, তত অন্ধকার চলে যাবে। উদ্বেগ যাদের বেশি, সাত্ত্বিক লোকদের উদ্বেগ বেশি নয়, আমি তো বললামই। সাত্ত্বিক লোকদের বায়ু, সাত্ত্বিক শরীর যাদের, তারা অ্যাক্টিভও হয়, ইয়েও হয়, একটু একটু বেশি অ্যাক্টিভ হয়, আর ব্রেনটা খুব অ্যাক্টিভ হয়, তাই জন্য ওদের অ্যাংজাইটিও হয়। এটা বৈজ্ঞানিকদের মধ্যেও আছে প্রচুর। তো ওইটাকে মানসিক সাত্ত্বিকতায়, সুখ বোধে, এমন পশ্চারে বসবে যাতে, আর পরের মুহূর্তটার কথা ভাববে না, আগের মুহূর্তটার। যাদের অ্যাংজাইটি বেশি তাদের আমি এটা বলতে চাই যে, যখন অস্বস্তি হচ্ছে, একটা আঙুল এরম সামনে রেখে ওই আঙুলের ডগাটা দেখে সতনাম করে যেতে, যাতে মনটা একটুখানি, কারণ কি হয়, ভেতরে গেলেই তখন ভেতরে তোলপাড় হচ্ছে। আর যাদের খুব সহজে ঠাকুরের ষোড়শতল পদ্মের মাঝখানে, ওই এমন করতে হয় নিজেকে যে এই এই আলোচনার মধ্যে একেবারে যেন স্পষ্ট ঠাকুরের চেহারাটা, ঠাকুরের কপাল, ঠাকুরের চুল, ঠাকুরের কোথায় স্মৃতি করেছেন, ভুলটা কত মোটা, চোখগুলোর এক্সপ্রেশন কিরম, নাকটা কিরম কিরম, সবকিছুই তো সুন্দর। কিন্তু ওই ওই ছবিতে গোপ কিরম আছে, গোপটা ছাড়া ছাড়া শেষের দিকে নাকি ট্রিম করা, থুতনিটা কিরম, গলায় কটা ভাঁজ দেখা যাচ্ছে, পৈতেটা দেখা যাচ্ছে কিনা, বাসটা কত দূর অব্দি দেখা যাচ্ছে, এগুলো যদি একেবারে ক্লিয়ারলি যদি চোখের সামনে একসঙ্গে আসলে, ও উদ্বেগের জায়গা কোথায় তখন? উদ্বেগ বলবে ছেড়ে দে মাকে, কেঁদে বাঁচি। হম। তো ভক্তি আর একটা ধ্যানের, এই ধ্যান এত সাপ করে দেয় মানুষকে যে জ্ঞানের দরজাটা খুলে যায় খানিকটা। নাহলে সাত মানুষ চালাকও হতে পারে, চালাকি করলেই আবার জ্ঞানের দরজাটা, জ্ঞান কিন্তু চালাকির সঙ্গে ইয়ে করা যায় না, চালাকির মধ্যে কপটতা থাকতে পারে। অনেক বড় বড় ক্রিমিনাল খুব ভালো, এই যে যারা ইয়ে করে, সাইবার ক্রাইম করে, ওরা কি এই ইয়েতে, আমাদের গিরিডির কাছে একটা জায়গা আছে, জামতাড়া মনে হয়, আগে আগে জামতারা। ওইখানে সমস্ত একটা পুরো গ্রাম হচ্ছে হ্যাকার। ওদের বেশি অ্যারেস্টও করতে পারে না, কারণ প্রমাণ থাকে না। ও প্রচুর ইন্টেলেকচুয়াল বুদ্ধি, কিন্তু জ্ঞান নাই। জ্ঞান হলে সে একটা সন্তের কাছে গিয়ে বসতো, পূর্বপুরুষ চেতন ধারা থাকবেই জ্ঞান থাকে। খুব বড় বৈজ্ঞানিক হলেও পূর্বপুরুষ চেতন, অন্তত বৈজ্ঞানিকদের যে পূর্বপুরুষ, তাদের চৈতন্যের সঙ্গে মিলিয়ে দেখবে। এটা এটা একটা ক্যারেক্টারিস্টিক জ্ঞানের, যে অন্যটার সঙ্গে মিলিয়ে, কারণ সবটাই তো কনটেক্সচুয়াল। তো সমাপ্তি, আমি যদি আর বলি তাহলে আমার বলাতে আবার তোমার উদ্বেগ বেড়ে যেতে পারে। না না, জেঠু ঠিকই আছে, সবই মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। পরিষ্কারটা আসে না তা না, কিন্তু ওই যাই হোক, আজকে থেকে সেই প্রতিজ্ঞাটা করতে হবে, মনকে বুঝাতে হবে হ্যাঁ, তুই ওইটা ওইভাবে ওই যাবি না। ওই ওই হ্যাঁ। ওইটা যতদিন হেল্প নিতে হয় নিতে হবে, কারণ একটা প্যাটার্ন, মনের আর একটা মানুষের মন কি হয়, প্যাটার্ন, যেটাকে বৃত্তি বলে। পতঞ্জলি ওটাকে একটা বড় শব্দ দিয়েছেন, বৃত্তি, প্যাটার্ন। একটা প্যাটার্নের মধ্যে গড়ে, মনের একটা কলুর বলদ, চিনির বলদের টাইপের একটা স্বভাব আছে। ওটার থেকে বলে না 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 না, তুমি শিবের নন্দী, তুমি কৃষ্ণের গরু, ওকে মুক্ত করে দিতে হয়। মুক্ত অহংয়ের দিকে যেন না হয়। অহংয়ের দিকে মুক্ত হলে, যোগশাস্ত্রে যেটাকে বলে ভুল বুত্থান হলো, অহংয়ের দিকে না। জ্ঞান, প্রেমের দিকে মুক্ত করলে সব থেকে সেফ। কারণ প্রেমে তো কি হয়,
প্রেমে তো সাংঘাতিক ক্লেশ সুখ প্রিয়তার জ্ঞানও থাকে, যেটা সবসময় তথাকথিত জ্ঞানে থাকে। শুধু যিশু যদি শুধু জ্ঞানী হতেন তাহলে ক্রুশে চলে নিজের তার প্রতি যারা অপরাধ করেছিল তাদের ওইভাবে ক্ষমা করতে পারতেন। তো প্র্যাকটিস করতে করতে ভালো প্র্যাকটিসটা, জ্ঞানের দিকে প্র্যাকটিসটাকে সাধনা বলে, আর অজ্ঞানতার দিকের প্র্যাকটিসটাকে সংস্কার বল বা সংসার বল। তুমি সংসারে রেখেও সাধক থেকেও সাধক হতে পারো, সব থেকে বড় সাধ্যি হতে পারো। হ্যাঁ জেঠু, প্রণাম নেবে না? মানে কি বলবো, কত যে আপ্লুত হচ্ছি, কত যে নিজেকে ভাবছি, সত্যি খুব মানে অহংকারী। এই যে দাদা বললেন না, আচ্ছা, এই আনন্দটা পরমপিতার থেকে না, সন্তানের অহংকার। এইটা এটা এই এই ইয়েটা সৎসঙ্গের আনন্দটা টেকে দেখবে, সিনেমা দেখার আর হ্যাঁ একদম রেস্টুরেন্টে খাওয়ার আনন্দটা সাংঘাতিক ওতে টেকে না। হ্যাঁ, এটা ওই জন্যই তো সাংঘাতিক মানুষ রেস পুরো থাকে। আত্মনিবেদন করার চেষ্টা করে। তা নাহলে কি মানুষ কি বোকা নাকি চট করে আরেকজন মানুষের কাছে আত্মনিবেদন করবে? এটা ইয়ার কি না, এটা তো ম্যারেজের চাইতেও বড় কমিটমেন্ট হয়তো, তাই না? একদম। হুম। আমার যেহেতু একটা অনুরোধ, এই এই লিঙ্কে যদি কেউ মধুর অষ্টকম যদি জানেন না, একটা সৎসঙ্গে যদি ওইটা করতে পারেন, আমার অনুরোধ। আমি সাধারণত বেশি রিকোয়েস্ট করি না, আমার চাহিদা খুব কম। মধুর অষ্টকম এইটা জানিয়ে আজকে এখানেই শেষ করি। জেঠু এটা মানে রঞ্জিত দা পারবেন, রঞ্জিত দার দ্বারা সম্ভব। জেঠু একটা কথা বলি, 46 বছরের খিদে আজকে পুরো মিটে গেল, আমার আর খিদে নেই, একদম পুরোপুরি দিলা, এরপর আর কিছু হয় না, একদম উপরে চলে গেছে, এরপরে লিনের লোড নিতে পারবো না। খুব ভালো, হ্যাঁ, তুমি যে আমাকে এনকারেজ করো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি তোমার কথায় পুরো তৃপ্ত পেয়েছি, বিশ্বাস করো, আমার পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার আর কোনো মানে উদ্বিগ্ন নেই, কোনো কিছু মূলতা নেই, একদম ঠাকুর, একদম ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না। জয় গুরু, রাখলাম, জয় গুরু, জয় গুরু। তুমি ভালো থেকো, তোমার পরিবার ভালো থাকো, সবার মঙ্গল হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে আজকে এখানে আমরা হয়তো সমাপ্তির দিকে চলে যাব। ঠিক ঠিক। প্রণাম দাদা, ভালো থাকবেন। অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম, নিজেরা সমৃদ্ধ হলাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, ভালো থেকো। জয় গুরু দাদা, প্রণাম নেবেন সবাইকে। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু।